আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেবেন পানি সম্পদ মন্ত্রী। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রচার করায় সাংবাদিক গ্রেপ্তার। গাঢ় নীল ও জলপাই রঙে ফিরল পুলিশের পোশাক, গেজেট প্রকাশ। সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। রাজধানীতে নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম। ধানমন্ডিতে 10 তলা ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু। আধা ঘন্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী। ঢাকা সহ 8 বিভাগে 10 দিন ঝড় ও ভারী বৃষ্টির আভাস। শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ প্রণালীতে প্রবেশের আগে অনুমতি বাধ্যতামূলক, জানালো ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য। শনিবার অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার সবার আগে বাংলাদেশ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার এসব খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন, আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন যে আমি খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নেব। এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। শুক্রবার দুপুরে নীলফামারী তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী। এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার সঙ্গে ছিলেন। শহীদুদ্দিন এনি বলেন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই এলাকায় এসেছি, সরজমিনে দেখেছি পদ্মা ব্যারেজ যেভাবে একনেকে পাশ হয়েছে। শীঘ্রই আমাদের টেকনিক্যাল টিম কাজ করার পর রিপোর্ট দিলে তিস্তা মহাপরিকল্পনার কাজ একনেকে পাশ করানো হবে ইনশাল্লাহ। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করতে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্প গ্রহণ করার আগে পেছনে অনেক কথা বলতে পারেন, কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি, পরিকল্পনা অনুযায়ী যদি না আগাই তাহলে আমরা হোঁচট খেতে পারি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে তিনি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন। শুক্রবার গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির 500, 501, 504 ও 109 ধারায় অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। গাঢ় নীল এবং হালকা অলিভ জলপাই রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ। এ সংক্রান্ত ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করেছে সরকার। পোশাক আগের রঙের হলেও এবার সবার প্যান্ট হবে খাকি। পুলিশ সদর দপ্তর থেকে এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এতে সই করেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এতে বলা হয়, জেলা সহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য
গাঢ় নীল রঙের শার্ট হবে, সব মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ জলপাই রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি। এছাড়া এপিবিএন, এসপিবিএন, এসপি, সিআইডি এবং র্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে, অর্থাৎ তাদের পোশাক পরিবর্তন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। কেউ কেউ পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে বৃহস্পতিবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ অনুসরণ করা সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী। শুক্রবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারী শক্তির পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দেন ওই তরুণী। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নারী শক্তির কমিটি নিয়ে সাংগঠনিক আলোচনার কথা বলে এনসিপির মহানগর নেত্রী সাদিয়া আফরিন তাকে গত 14 জুন নগরীর পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বৈঠকের স্থান হিসেবে নির্ধারিত জায়গাটি হোটেলের রুফটপ বার। রাজধানীর মোহাম্মদপুর থানায় 33 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামকে নিজ বাসার সামনে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। নুরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়, পরে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এনে ভর্তি করা হয়েছে। আহতের ভাতিজা ইয়াসিন বলেন, তার চাচা নুরুল ইসলাম মোহাম্মদপুর 7 মসজিদ রোড 4 বাসা 31-এর সামনে দুপুরে 2:30টার দিকে দাঁড়িয়েছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল যোগে হেলমেট পরা 6 জন যুবক এসে কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে কুপিয়ে আহত করে চলে যায়। রাজধানীর ধানমন্ডিতে 10 তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিফা নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এটি হত্যা নাকি দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। জানা যায় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। পরে ভবনের গার্ডরা তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে কাজে আসে ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে। মাত্র 30 থেকে 40 মিনিটের ভারী বৃষ্টি, তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দর নগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু, কোথাও বা কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ এবং খেটে খাওয়া শ্রমজীবীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বছরের পর বছর কোটি কোটি টাকার প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতে নগরী ডুবে যাওয়ার এই স্থায়ী রূপ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। শুক্রবার সকাল 8:30টার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় 40 মিনিট স্থায়ী এই বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ সহ আশেপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়। ঢাকা সহ দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী 10 দিন ঝড় ও বৃষ্টি হতে পারে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। একই সঙ্গে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের প্রতিনিধিদের বৈঠক আপাতত হচ্ছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেছেন। এতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকটি আপাতত না হলেও শান্তি প্রক্রিয়াকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। আলোচনার সম্ভাব্য আয়োজন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য নতুন নিয়ম জারি করেছে ইরান। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে ঢোকার আগে সব জাহাজকে অনুমতির জন্য আবেদন করতে হবে। এই নির্দেশনা দিয়েছে পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী জাহাজ পরিচালনাকারীদের প্রণালীতে ঢোকার আগে কর্তৃপক্ষের ওয়েবসাইট বা সরকারি ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ঠিকভাবে করলে দ্রুত অনুমতি দেওয়া হবে। প্রতিটি আবেদনে জাহাজের সঠিক যোগাযোগ তথ্য দিতে হবে। এছাড়া প্রণালীতে পৌঁছানোর অন্তত 48 ঘন্টা আগে আবেদন জমা দিতে বলা হয়েছে। তা না হলে প্রবেশ বা বের হওয়ার সময় দেরি হতে পারে। কর্তৃপক্ষ আরো বলেছে, জাহাজগুলোকে তাদের চলার পথ ও সময়সূচি আগেই সমন্বয় করতে হবে, কারণ ওই এলাকায় এখনো মাইন বা বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। নিরাপদ চলাচলের জন্য এই সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।